প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। আমি মোহাম্মদ মাহমুদুল হোসেন, সিনিয়র শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর। মাধ্যমিক হিসাব বিজ্ঞান বিষয়ের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমার আজকের ক্লাসে হিসাব বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায় নিয়ে কিছু কথা বলতে চাই। মূলত 10ম অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে কিছু জটিল দিক নিয়ে আমি আজকে কথা বলতে চাই। আজকের ক্লাস সহ আগামী কয়েকটি পর্বের ক্লাসে আমি এই অধ্যায়টি নিয়েই কথা বলবো বলে মোটামুটি আমার পরিকল্পনাকে সাজিয়েছি। তোমরা যদি আমার এই ক্লাসে নিয়মিত উপস্থিত থাকো এবং ক্লাসগুলো অনুসরণ করো, তাহলে আশা করি তোমরা তোমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে অনেক সহায়তা পাবে। আজকের ক্লাসটি আমি মূলত সাজিয়েছি নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করার সম্পর্কে কথা বলতে। নিট দেনাদার বলতে আমরা কি বুঝি সেটা আমাদের আগে জেনে নেওয়া দরকার। আশা করি তোমরা সবাই জানো দেনাদার কি। তারপরও আমি বলছি, একবার শুনে নাও। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ব্যবসা প্রতিষ্ঠান ধারে পণ্য বা সেবা সরবরাহ করে থাকে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকে বলা হয় দেনাদার। এই দেনাদারদের কাছ থেকে ব্যবসা প্রতিষ্ঠান তার সরবরাহকৃত সেবা বা পণ্যের মূল্য ভবিষ্যতে পাওয়ার আশা করে থাকে। কিন্তু কখনো কখনো বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে যে পরিমাণ পণ্য বা সেবা সরবরাহ করা হয়েছিল, সেই পুরোটা মূল্য ব্যবসা প্রতিষ্ঠান নাও পেতে পারে। এর প্রথম একটি কারণ হতে পারে যে পরিমাণ পণ্য বা সেবা সরবরাহ করা হয়েছিল, সেই পণ্য বা সেবাটি থেকে কিছু আবার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে সেবা গ্রহণকারী ব্যক্তি বা পণ্য ক্রয়কারী ব্যক্তি ফেরত দিয়ে দিয়েছে, ব্যক্তি বা প্রতিষ্ঠান ফেরত দিয়ে দিয়েছে। কারণ পণ্যের ত্রুটি থাকতে পারে, পছন্দসই নাও হতে পারে। তো এরকম ক্ষেত্রে তাহলে পণ্য বা সেবার মূল্য নিশ্চয়ই ব্যবসা প্রতিষ্ঠান কম পাবে। আবার বিভিন্ন সময় পণ্য বা সেবার সরবরাহকৃত পণ্য বা সেবার টাকা পুরোটা নাও পেতে পারে। দ্রুত টাকা আদায়ের জন্য কিছু ছাড়ও দিয়ে থাকে ব্যবসা প্রতিষ্ঠান। তখন সেই ক্ষেত্রেও আমাদের টাকার পরিমাণ কম হতে পারে, নিট দেনাদারের পরিমাণ। এই অবস্থাগুলোর পরিপ্রেক্ষিতেই আমরা কিন্তু নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করে থাকি। তাহলে আজকে আমরা নিট দেনাদারের পরিমাণ নির্ণয় সম্পর্কে পুরোপুরি আলোচনা করার পূর্বেই প্রথমেই তোমাদেরকে একটি তালিকা বা চার্ট দেখাতে চেষ্টা করছি। তোমরা একটু দেখার চেষ্টা করবে চার্টটিতে। আমার এখানে উল্লেখ করা দেখো, প্রেজেন্টেশনের মধ্যে নিট দেনাদার নির্ণয়ের জন্য একটি বিবরণী প্রস্তুত করতে হয়। এই নিট দেনাদার নির্ণয়ের বিবরণীতে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটি ছক এঁকেছি। ছকের 3টি কলামের একটি বিবরণ এবং 2টি টাকার ঘর। তোমাদেরকে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করতে গেলে প্রথমেই শুরু করতে হবে কি থেকে, আমি একটু আলোচনা করছি। দেখো, দেনাদার থেকে। আমরা এই দেনাদারকে কোথায় পাই? রেওয়া মিলের ছকে যে দেনাদার পরিমাণ দেওয়া থাকে সেটি দেখো, আমি আমার তালিকায় লিখে দিয়েছি। দেনাদারকে কোথা থেকে পাই? রেওয়া মিলের ডেবিট দিক থেকে। এরপরে এই দেনাদারের সাথে প্রথম আমরা যে বিষয়টি সংযুক্ত করব সেটি হচ্ছে অলিখিত ধারে পণ্য বিক্রয়। অলিখিত ধারে পণ্য বিক্রয়কে আমরা কোথায় পাবো? এটাকে কিন্তু আমরা রেওয়া মিলের ছকে পাবো না। এটাকে আমাদেরকে পেতে গেলে খুঁজতে হবে রেওয়া মিলের নিচেই সমন্বয়ের তথ্যগুলোর মধ্যে দেখতে হবে। এই সমন্বয়ের তথ্যগুলোর সাথে অলিখিত ধারে পণ্য ক্রয়ের পরিমাণ নিয়ে একটি যোগফল নির্ণয় করতে হবে। তোমরা নিশ্চয়ই চার্টে দেখতে পাচ্ছ এই যোগফলটা। কারণ তুমি যে পরিমাণ পণ্য দেনাদারের কাছে বিক্রি করেছিল, হয়তোবা সেই পণ্যকে হিসাবে লিখে রাখতে তুমি ভুলে গিয়েছিলে, কোনো কারণে লেখা হয়ে ওঠেনি। এই সংশোধনের ফলে দেনাদারের কাছে পাওনা টাকার পরিমাণ কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের বেড়ে যায়। তাই এটা দেনাদারের পরিমাণকে বাড়িয়ে দেয় এবং এটাকে বলা হয় মোট দেনাদার। এই মোট দেনাদারের সাথে দ্বিতীয় ধাপে আমাদেরকে যে বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে দেনাদারে যদি চেক প্রত্যাখ্যান হয়। দেখা গেল দেনাদার তোমার টাকা, পাওনা টাকা পরিশোধের জন্য একটি চেক দিয়েছে। সেই চেকটি তুমি ব্যাংকে নগদায়ন করতে গিয়ে বিভিন্ন কারণে নগদায়ন করা সম্ভব হয়নি। তখন চেকটি প্রত্যাখ্যান করেছে ব্যাংক, অথবা দেনাদারের ব্যাংক হিসেবে পর্যাপ্ত টাকার ঘাটতির কারণে। তখন এই দেনাদারের পরিমাণটি যেটাকে পরিশোধ করা হয়েছে, ধরে নেওয়া হয়েছিল যে দেনাদার পরিশোধ করে দিয়েছে, আসলে সেটা আর পরিশোধ নাই বলে দেনাদারের পরিমাণকে আবারও এটি বাড়িয়ে দেয় বলে এটিকেও যোগ করতে হয়। খেয়াল করেছো, দেখেছো আমি কিন্তু যোগ চিহ্ন দিয়ে দেখিয়েছি চার্টের মধ্যে। এবং সমন্বয়ের তথ্য থেকে এই টাকাটাও আমরা কোথায় পাবো? রেওয়া মিলের তথ্য কিন্তু পাবো না। আসলে কোন বিষয়টি, ধাপটির টাকা কোনখান থেকে সংগ্রহ করে নিয়ে আমাদের এই চার্টটি করতে হবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানেও আমরা একটি যোগফল নির্ণয় করব। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই চার্টের মধ্যে দেখতে পাচ্ছ। তারপরে তৃতীয় ধাপে আমরা কিসের কাজ করব? তৃতীয় ধাপে আমরা অলিখিত আন্তঃফেরত নামে একটি বিষয়কে অন্তর্ভুক্ত করব।
অলিখিত আন্তঃফেরত অর্থাৎ আন্তঃফেরত মানে হচ্ছে দেনাদারের কাছ থেকে যে পরিমাণ মাল ফেরত এসেছিল কিন্তু তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে হিসাবভুক্ত করতে ভুলে গিয়েছিলে বা হিসাবভুক্ত করা হয়ে ওঠেনি এইটাকে। এই ফেরতের ফলে দেনাদারের কাছ থেকে পাওনা টাকার পরিমাণ কিন্তু কমে যাবে। তাই এটাকে আমরা সমন্বয় থেকে সংযুক্ত করে নিব। এইটার তথ্য বা টাকার পরিমাণটি আমরা কোথায় পাবো? রেওয়া মিলের মধ্যে কিন্তু নয়, এটা কিন্তু আমরা পাবো কি সমন্বয়ের তথ্যের মধ্যে। সমন্বয়ের তথ্য থেকে নিয়ে আমরা দেনাদারের পরিমাণকে কমিয়ে দেব। আমাদের কিন্তু এবার দেখো বিয়োগফল বেরিয়েছে। বিয়োগফলের পরে আমরা যে বিষয়টিকে চতুর্থ ধাপে অন্তর্ভুক্ত করছি সেটা হচ্ছে দেনা পাওনা সমন্বয়। অনেক সময় দেখা যায় একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ব্যবসা প্রতিষ্ঠান ধারে মাল সরবরাহও করে, আবার ধারে কোনো কিছুর মাল কিনেও আনে থাকে। অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বিমুখী আচরণ করে, সে কিনেওছে আবার বিক্রিও করেছে। এরকম ক্ষেত্রে দেনা পাওনা সমন্বয় করতে হবে। সেক্ষেত্রে আমরা সমন্বয়ের তথ্যর মধ্যে থেকে যেই পরিমাণ টাকাটি কম, সমন্বয়ের মধ্যে দেখা গেল যে 5,000 টাকা দেনাদারের কাছ থেকে পাওয়া যাবে, অথচ তার কাছে সে আমার ব্যবসা প্রতিষ্ঠানের কাছ সে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে 4,000 টাকা পায়। তাহলে কি 5,000 টাকা এবং 4,000 টাকা এটার মধ্যে কোন টাকাটি কম? 4,000 নিশ্চয়ই। এই 4,000 টাকাটি সমন্বয়ের কম পরিমাণ টাকাটি কিন্তু আমাদেরকে নিয়ে বিয়োগ করতে হবে। পঞ্চম ধাপে আমাদেরকে অলিখিত কুরিন নিয়ে কাজ করতে হবে। অলিখিত কুরিন অর্থাৎ অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা, এটাকেও আমরা সমন্বয়ের তথ্য থেকে সংগ্রহ করব এবং সমন্বয় দেয়া থাকলে সেটাকে এখান থেকে বিয়োগ করে বিয়োগফলটি নির্ণয় করব। এরপরে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পঞ্চম ধাপের পরে আমরা যেটি কাজ করব সেটি হচ্ছে ষষ্ঠ ধাপে। ষষ্ঠ ধাপে আমাদেরকে যে বিষয়টি কাজ করতে হবে সেটি হচ্ছে সমাপনী কুরিন সঞ্চিতি নিয়ে। সমাপনী কুরিন সঞ্চিতির এই টাকাটি সম্পর্কে সমন্বয়ে কিন্তু সরাসরি টাকার পরিমাণ না দিয়ে একটু ইঙ্গিত দেওয়া থাকবে। তাই এই সমন্বয়ের তথ্যটাকে ব্যবহার করে আমাদেরকে একটি গাণিতিক গণনা কাজ করতে হবে। এটা আমরা টিকাটি দিয়ে করব। এই টিকাটিতে কীভাবে কাজ করতে হবে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে পরবর্তীতে বাস্তব উদাহরণের মাধ্যমে শিখিয়ে দেব। খালি মনে রাখবে যে ষষ্ঠ ধাপে সমন্বয়ের সমাপনী কুরিন সঞ্চিতির ইঙ্গিতকে ব্যবহার করে একটি কার্যক্রম গণনার কাজের মাধ্যমে এখানে টাকাটি নিয়ে এসে এই টাকাটির একটা কী করতে হবে? বিয়োগফল বের করতে হবে। এবং সপ্তম ধাপে আমরা দেখতে পাচ্ছি যে দেনাদার বাট্টা সঞ্চিতি, দেনাদারদের উপর বাট্টা সঞ্চিতির আমরা যে কাজটি করব এটির তথ্য একটা ইঙ্গিত দেওয়া থাকবে সমন্বয়ের তথ্যের মধ্যে, এবং এই সমন্বয়ের তথ্যের মধ্যে দেওয়া থাকলে এটির জন্য একটি টিকার কাজ বা গণনার কাজ করতে হবে। রাফে বা টিকার কাজটি করার পরে এটির একটি বিয়োগফল আমরা বের করব এবং এই বিয়োগফলটিকে আমাদের 7টি ধাপের পরে এই বিয়োগফলটি কিন্তু চূড়ান্ত বিয়োগফল রূপে আমরা দ্বিতীয় কলামে দেখাবো কি নির্দেনাদার হিসাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে নির্দেনাদার নির্ণয়ের পুরো পদ্ধতিটাতে আমাদের মোট 7টি ধাপ বা পর্যায় অনুসরণ করতে হবে। যদি কোনো পর্যায়ের ক্ষেত্রে কোনো পর্যায়ে তথ্য সমন্বয়ে বা রেওয়া মিলে দেওয়া না থাকে তাহলে আমাদের পরবর্তী পর্যায়ে চলে যেতে হবে। এভাবে ধারাবাহিকভাবে প্রতিটি পর্যায়কে চেক করে আমরা যে কটা পর্যায়ের কাজ পাবো সে কটা পর্যায়ের কাজ সম্পন্ন করার মাধ্যমে কিন্তু আমরা নির্দেনাদারের পরিমাণটা নির্ণয় করতে পারবো। শিক্ষার্থীরা, তাহলে আমরা নির্দেনাদার নির্ণয়ের বিবরণীতে মোট কয়টি ধাপ দেখতে পাচ্ছি? তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ মোট 7টি ধাপ। তাহলে তোমরা একবার দেখে নাও চূড়ান্তভাবে। তাহলে দেনাদার অলিখিত পণ্য বিক্রয়ে যোগ করতে হবে, দ্বিতীয় ধাপে দেনাদারের কাছ থেকে চেক প্রত্যাখ্যান হলে তাকে যোগ করতে হবে, এবং তৃতীয় থেকে শুরু করে সপ্তম ধাপ প্রতিটি ধাপই কিন্তু বিয়োগের কাজ এবং এগুলো দেনাদারের পরিমাণকে কমিয়ে দেবে। তৃতীয় ধাপে অলিখিত আন্তঃফেরত, চতুর্থ ধাপে দেনাদার পাওনা সমন্বয় থাকলে সেটা করতে হবে, পঞ্চম ধাপে অলিখিত কুরিন অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতির অবলোপন বা দেনাদারদের টাকা যদি আদায়যোগ্য নয় সম্পর্কে বলে দেওয়া থাকে তাহলে সেটার কাজ করতে হবে। পঞ্চম ধাপে পরে ষষ্ঠ ধাপে সমাপনী কুরিন সঞ্চিতির কাজ করতে হবে। মনে রাখতে হবে এখানে একটি টিকার কাজ করতে হবে। আর সপ্তম ধাপে এবং সর্বশেষ ধাপ যেটা দেনাদার বাট্টা সঞ্চিতির কাজ, এখানেও সমন্বয়ের তথ্য দেওয়া থাকলে একটি টিকার মাধ্যমে এটি নির্ণয় করে আসতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, টিকাটি তোমাদের চার্টটি দেখা হয়েছে আশা করছি। তাহলে এবার এসো একটি বাস্তব উদাহরণের সাহায্যে আমরা এই বিষয়টিকে একটু চর্চা করার চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনের মধ্যে আমি একটি প্রশ্নপত্রের নমুনা সরবরাহ করেছি। এখানে রায়হান এন্টারপ্রাইজের 2017 সালের পাইকারি ব্যবসা করে 36,000 টাকা মোট লাভ করেন এবং 31 ডিসেম্বর তারিখে তার রেওয়া মিলটি নিম্নরূপ এবং অন্যান্য তথ্যগুলো নিম্নরূপ।
তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রেওয়া মিল এবং অন্যান্য তথ্যগুলো। আচ্ছা, এখানে আমাদের অন্য তথ্যের মধ্যে কি কি আছে একবার দেখে নেই। অন্য তথ্যদের মধ্যে আমি উল্লেখ করেছি যে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের কথা আছে। ক্যাশ বাক্স থেকে 500 টাকা দুটি নোট হারিয়ে যাওয়ার কথা বলা আছে। 3 নম্বরে ধারে পণ্য ক্রয়ের করেছে 2000 টাকার এবং বিক্রয় করা হয়েছে 5000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি, এরকম কিছু ইঙ্গিত দেওয়া আছে। এবং চতুর্থ ইঙ্গিতটা বলা আছে দেনাদারের কাছে 3000 টাকা আদায়যোগ্য নয়। এই যে দেনাদারের কাছে 3000 টাকা আদায়যোগ্য নয়, এটিকেই কিন্তু বলা হয় অলিখিত কুরিন বা কুরিনের অবলোপন, নতুন অবলোপন। এখানে আদায়যোগ্য নয় যেটা, তার মানে কি, এটা আমার নতুন করে আমার হিসাব করতে হবে। এই টাকাটা আমার রেওয়া মিল প্রস্তুতের সময় বা হিসাব বাছর প্রস্তুতের সময় আমি এটাকে অন্তর্ভুক্ত আগে থেকে করিনি। আর অবশিষ্ট দেনাদারদের উপর 4% কুরিন সঞ্চিতি এবং 2% বাট্টা সঞ্চিতি ধার্য করার কথা বলা আছে। শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখবে রেওয়া মিলের রেওয়া মিলটিতে সরবরাহকৃত রেওয়া মিলটিতে তোমাদের 4 নম্বর কলামে 4 নম্বর রোতে দেনাদার এবং পাওনাদার 35,000 টাকা এবং 8,000 টাকা দেওয়া আছে। এখান থেকে আমাদের দেনাদারের পরিমাণের 35,000 টাকার বিষয়টিকে ব্যবহার করতে হবে। এবং 8 নম্বর রোতে কুরিন এবং কুরিন সঞ্চিতি সম্পর্কে একটি ইঙ্গিত দেওয়া আছে। যদিও আধুনিক পদ্ধতিতে এই যে কুরিনের পরিমাণ 2000 টাকা এবং দেওয়া আছে, এটা কিন্তু এভাবে হিসাবভুক্ত করা হয় না। তারপরে আমি হিসাব রক্ষণের বিষয়টি আলোচনা করার জন্য যদি এরকম দেওয়া থাকে তাহলে কি পদক্ষেপ গ্রহণ করব সেজন্য কিন্তু আমি এটা উল্লেখ করেছি। এই কুরিনের পরিমাণ এবং কুরিন সঞ্চিতির পরিমাণ 4000 টাকা দেওয়া আছে। এটিকেও আমরা নির্দেনাদার নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। এবং ইতিপূর্বে আমি তোমাদেরকে তো সমন্বয়ে দেখিয়েছি যে সমন্বয়ে কোন তথ্যগুলো ব্যবহার করতে হবে। তারপরও আরেকবার দেখে নাও, সমন্বয় তথ্যগুলোর মধ্যে এই যে 3 নম্বর সমন্বয়টিতে বলা আছে, তথ্যটিতে বলা আছে ধারে পণ্য বিক্রয়ের পরিমাণ 5000 টাকা হিসাবভুক্ত হয়নি, এটিকেও আমরা নির্দেনাদার নির্ণয়ের সময় ব্যবহার করব। এবং 4 নম্বর সারিতে 4 নম্বর তথ্যতে বলা আছে দেনাদারের আদায়যোগ্য নয় 3000 টাকা, যেটাকে আমি বলেছিলাম যে অলিখিত কুরিন, সেটিকেও অন্তর্ভুক্ত করব। এবং অবশিষ্ট দেনাদারদের উপর 4% বাট্টা সঞ্চিতি এবং 2% কুরিন সঞ্চিতি ধার্য করার কথা বলা আছে, এটিকেও আমরা অন্তর্ভুক্ত করব। তাহলে এইগুলো শিক্ষার্থীরা, তাহলে রেওয়া মিল এবং সমন্বয়ের তথ্যগুলোকে ব্যবহার করে কিভাবে আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারবো সেটিকে আমরা আমি এখন তোমাদের কাছে দেখাতে চেষ্টা করছি। তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। সমস্যাটি সমাধানের শুরুতেই আমরা প্রথমে একটি ছক আঁকবো, তাই না? এই ছকটি কেমন হবে? ছকটি হবে হচ্ছে এই যে দেখো, তোমরা রায়হান এন্টারপ্রাইজ অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। তোমাকে নির্দেনাদারের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, তাই নির্দেনাদারের জন্য একটি বিবরণী প্রস্তুত করতে হবে। বিবরণীটি তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। বিবরণীটি আমার আগের প্রদর্শিত তালিকার ছকের মতোই। এই বিবরণের মধ্যে আমি শুরুতে কি বলেছিলাম, প্রথমেই আমাদেরকে দেনাদারের পরিমাণ নির্ণয় করতে হবে। দেনাদারের পরিমাণ আমাদের প্রশ্নের ছকের মধ্যে কত টাকা ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে, একবার দেখে নাও। 4 নম্বর সারিতে দেনাদারের পরিমাণ কত আছে? 35,000 টাকা। তাহলে এই 35,000 টাকাকে আমরা যখনই এখানে লিখব দেনাদারের পরিমাণ এবং ওই রেওয়া মিলের ছক থেকে ডেবিট দিক থেকে 35,000 টাকাকে এনে বসাবো। তাহলে এরপরে আমাদেরকে দ্বিতীয় ধাপে কাকে আনতে হবে বলেছিলাম? দ্বিতীয় ধাপে আমাদের অলিখিত ধারে পণ্য বিক্রয়ের পরিমাণকে এনে যোগ করতে হবে। আমাদের এই অলিখিত ধারে পণ্যের বিক্রয়ের পরিমাণ কত ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে। সমন্বয়ের তথ্যের মধ্যে খেয়াল করো, 3 নম্বর তথ্যতে বলা আছে ধারে পণ্য বিক্রয় 5000 টাকা হিসাবভুক্ত হয়নি। তাহলে আমরা ধারে পণ্য বিক্রয়ের এই 5000 টাকা এখানে আনলাম এবং এটাকে যোগ করে যোগফল বের করলাম কত? 40,000 টাকা। 40,000 টাকার পরে আমাদেরকে যে পরবর্তী ধাপ ছিল সেই ধাপটির আমাদের খেয়াল করে দেখো। পরবর্তী ধাপে আমাদের যে বিষয়টি ছিল সেটা হচ্ছে অলিখিত শিক্ষার্থীরা, দ্বিতীয় ধাপে চেক প্রত্যাখ্যান করা হলে দেনাদারের কাছ থেকে যদি চেক প্রত্যাখ্যান হয়ে থাকে, দেনাদারের চেকটি যদি প্রত্যাখ্যাত হয়ে থাকে তাহলে সেটিকে আমাদের যোগ করার কথা। কিন্তু আমাদের গাণিতিক সমস্যার দিকে তাকিয়ে যদি আমরা দেখি তাহলে দেখছি যে এখানে অন্যান্য তথ্যাদির মধ্যে দেনাদারের কাছ থেকে কোনো চেক প্রত্যাখ্যান সম্পর্কিত কোনো ইঙ্গিত দেওয়া নেই। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন তৃতীয় ধাপটি করার জন্য চেষ্টা করব। তৃতীয় ধাপে আমাদের তালিকায় যেন কি ছিল? তালিকা ছিল অলিখিত আন্তঃফেরতের কথা। এই অলিখিত আন্তঃফেরত সম্পর্কেও আমরা কোথায় খুঁজে পাবো বলেছিলাম? আমরা বলেছিলাম সমন্বয়ের তথ্যগুলোর মধ্যে ইঙ্গিত দেওয়া থাকবে। দেখো তোমাদের স্ক্রিনে সমন্বয়ের তথ্যের মধ্যে আন্তঃফেরত অলিখিত রয়েছে বা আন্তঃফেরত সম্পর্কে কোনো ইঙ্গিত দেওয়া আছে কি? মনে হয় নেই। তাহলে এখানেও আমরা এই তৃতীয় ধাপটিকেও অমিট করে চতুর্থ ধাপের দিকে অগ্রসর হব। চতুর্থ ধাপে
অগ্রসর হতে গেলে আমরা দেখছি যে আমাদের তালিকায় ছিল দেনাদার দেনা পাওনার সমন্বয়, অর্থাৎ যদি দেনাদার বা পাওনাদারদের সমন্বয়ের কোনো ইঙ্গিত দেওয়া থাকতো তাহলে আমরা এখানে করতাম। আমাদের এখানেও আমরা দেখছি আমাদের তালিকাতে বা রেওয়া মিলের নিচে অন্যান্য তথ্যাদির মধ্যে এরকম কোনো দেনা পাওনার সমন্বয়ের ইঙ্গিত দেওয়া নেই। তাহলে এখন আমরা চলে যাব সরাসরি পঞ্চম ধাপে। পঞ্চম ধাপে আমাদের কি ছিল? পঞ্চম ধাপে ছিল অলিখিত কুরিন। অলিখিত কুরিনকে আমরা কোথায় পেয়েছিলাম? অলিখিত কুরিনকে আমরা পেয়েছিলাম ওই যে আমাদের সমন্বয় তথ্যগুলোর মধ্যে দেনাদারদের কাছ থেকে ৩,০০০ টাকা আদায়যোগ্য নয় এইরকম যে তথ্যটি লাইনটি দেওয়া ছিল এটুকুকে বলা হয় অলিখিত কুরিন বা অলিখিত অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনার অবলোপন। এটিকে আমরা পঞ্চম ধাপে কাজ করব এবং আমরা দেখতে পাচ্ছি অলিখিত কুরিনকে আমাদের যে পরিমাণ টাকা দেনাদারের কাছ থেকে আদায় হবে না সেটাই তো অলিখিত কুরিন, তাই এটাকে আমরা বিয়োগ করে ফেলবো। বিয়োগ করে ফেলে দেনাদারের পরিমাণকে কমিয়ে ফেলবো। বিয়োগ করলে আমরা দেখছি বিয়োগফলটা আমরা আমাদের স্ক্রিনে দেখছি যে কমে এসে ৩৭,০০০ টাকাতে আসলো। প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম ধাপে অলিখিত কুরিনের কাজটি শেষে আমরা ষষ্ঠ ধাপের দিকে এগিয়ে যাচ্ছি। ষষ্ঠ ধাপে আমরা সমাপনী কুরিন সঞ্চিতি নির্ণয়ের কাজ করব। আগেই বলে রাখছি সমাপনী কুরিন সঞ্চিতি নির্ণয়ের কাজটি কিন্তু একটু জটিল এবং এটার জন্য একটি বাহ্যিক টিকার প্রয়োজন হয় বলে আমি আগেই উল্লেখ করেছি। তাহলে আমরা এই টিকার কাজটি সহ কিভাবে করতে পারি সেটা আলোচনা করার জন্য প্রথমেই তোমাদেরকে একটু প্রশ্নপত্রের দিকে দেখে নিতে বলছি। সমাপনী কুরিন সঞ্চিতি নির্ণয়ের জন্য আমাদের অন্যান্য তথ্যাদির এই তথ্যটি নিচে ৪ নম্বর যে তথ্যটি আছে সেখানে যদি বলা থাকে অবশিষ্ট দেনাদারদের উপর বা দেনাদারদের উপর ৪% কুরিন সঞ্চিতি, এই যে ইঙ্গিতটা দেওয়া যদি থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অনাদায়ী সমাপনী কুরিন সঞ্চিতির কাজ আছে। সেক্ষেত্রে আমরা তখন যেভাবে অগ্রসর হব সেটাই তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে অলিখিত কুরিনের ফলাফলটির পরপরই আমাদেরকে তখন লিখতে হবে সমাপনী কুরিন সঞ্চিতি। এখন সমাপনী কুরিন সঞ্চিতির জন্য আমাদেরকে কিন্তু আগেই বলেছি টিকাতে চলে যেতে হবে। কীভাবে টিকাটি হবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টিকাটিতে তোমরা সবাই কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে দেনাদারদের পরিমাণ দেওয়া আছে। দেনাদারদের যে পরিমাণটি দেওয়া আছে তার নিচে কিন্তু লেখা আছে যে আর দেনাদারদের টাকা কোথা থেকে পাবো আমরা? তাহলে রেওয়া মিলের ছকের ওই যে দেনাদারদের টাকা থেকে। তারপরে যোগ করতে হবে অলিখিত বিক্রয়ের টাকা। যে অলিখিত বিক্রয়ের টাকা আমরা আগেই উল্লেখ করেছি যে অন্যান্য তথ্যাদির মধ্যে থাকে, যে বিক্রয়টা হিসাবভুক্ত হয়নি। এর সাথে আমাদের অলিখিত অনাদায়ী পাওনা, অর্থাৎ ওই যে প্রথমেই আমরা সমন্বয়ে দেনাদারদের যে ৩,০০০ টাকা আদায়যোগ্য নয় বলে একটা টাকার ইঙ্গিত ছিল সেই টাকাটিকে এখানে ব্যবহার করতে হবে। আর এই ৩টা টাকা অর্থাৎ দেনাদারের টাকা থেকে যে অলিখিত বিক্রয়ের টাকা যদি থাকে সেটা বিয়োগ করতে হবে, যদি আন্তঃফেরত থাকতো সেটাও আমরা বিয়োগ করতাম এবং যদি অলিখিত অনাদায়ী পাওনা থাকে সেটাও আমাদেরকে বিয়োগ করতে হবে। দেনাদারের টাকা থেকে যেই বিক্রয়ের টাকাগুলো বিয়োগফলগুলো আমরা কিভাবে লিখছি টিকাটিকে খেয়াল করো। দেনাদারের টাকাটি রেওয়া মিল থেকে নিলাম, অলিখিত বিক্রয়ের টাকাটি সমন্বয় থেকে নিলাম এবং অলিখিত অনাদায়ী পাওনার টাকাটি সমন্বয় থেকে নিলাম। এই ৩টা টাকার উপর যোগ করে ওই যে ৪% কুরিন সঞ্চিতির টাকার কথা বলা আছে ৪% আমরা প্রয়োগ করলাম। প্রয়োগ করে আমরা ফলাফল পেলাম ১৪৮০ টাকা। এই ১৪৮০ টাকাকে আমরা এইখানে আমাদের সমাপনী কুরিন সঞ্চিতির এই কলামে লিখব। তাহলে বুঝতেই পারছো যদি টিকার কাজটি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা এই ১৪৮০ টাকা বের করতে পারবো না, কারণ এটা অঙ্কের কোথাও দেওয়া থাকে না। তাহলে ১৪৮০ টাকার পরেই আমরা নিশ্চয়ই এটা বিয়োগ করে বিয়োগফল একটা পাবো। বিয়োগফলের পরে আমরা সপ্তম ধাপের দিকে অগ্রসর হতে যাচ্ছি। সপ্তম ধাপটি হচ্ছে আমাদের এই অংশের সর্বশেষ ধাপ। এই ধাপটির নাম কি? দেনাদার বাট্টা সঞ্চিতি। এখন আবারও বলছি, দেনাদার বাট্টা সঞ্চিতির কাজ করতে হবে কি না সেটা আমাদেরকে দেখে নিতে হবে প্রশ্নপত্রের মধ্যে। প্রশ্নের মধ্যে যদি ওই ৪ নম্বর তথ্যের মধ্যে যদি দেওয়া থাকে অন্যান্য তথ্যাদির যে 2% বাট্টা সঞ্চিতি, ধরো ওই যে দেখো বলা আছে অবশিষ্ট দেনাদারদের উপর 4% কুরিন সঞ্চিতি এবং তারপরেই বলা আছে এবং 2% কি বাট্টা সঞ্চিতি ধরতে হবে। সেক্ষেত্রে আমরা তখন এই কাজটি করব। যদি 2% বাট্টা সঞ্চিতি বা বাট্টা সঞ্চিতি সম্পর্কে কিছু বলা না থাকে তাহলে কিন্তু দেনাদার বাট্টা সঞ্চিতি আমাদের নির্ণয় করতে হবে না। সেক্ষেত্রে তখন ৩৫,৫২০ টাকা যে পর্যন্ত ফলাফল বেরিয়েছে এটি তখন ডান পাশের কলামে লিখে ফেলে ওটাকে উত্তর বের করতে হতো। কিন্তু দেনাদার বাট্টা সঞ্চিতির ইঙ্গিতটি দেওয়ার থাকার কারণে আমাদেরকে এখন দেনাদার বাট্টা সঞ্চিতির টিকাটির দিকে অগ্রসর হতে হবে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার টিকা নম্বর 2-এ দেনাদারদের উপর বাট্টা সঞ্চিতি লিখে এই সূত্রটি একটু খেয়াল করবে। দেনাদার যোগ অলিখিত বিক্রয় বিয়োগ অনাদায়ী দেনা বিয়োগ সমাপনী কুরিন সঞ্চিতি। এগুলো কোথা থেকে পেতে পারি? আগের মতোই দেনাদারের টাকা আমরা রেওয়া মিল থেকে নেব, অলিখিত বিক্রয়ের টাকা আমরা সমন্বয় থেকে নেব এবং যদি সমন্বয়ে
অলিখিত অনাদায়ী দেনা দেওয়া থাকে, ওই যে দেনাদারদের কাছ থেকে আদায়যোগ্য নয় এরকম নামে কিছু দেওয়া থাকে সেটাকে বিয়োগ করব। যদি দেনা সমন্বয়ের মধ্যে আন্তঃফেরত দেওয়া থাকতো, অলিখিত আন্তঃফেরত প্রশ্নের মধ্যে, সেটাকেও বিয়োগ করব। আমাদের এই প্রশ্নের মধ্যে অলিখিত আন্তঃফেরত নেই, তাই আমরা এখানে অলিখিত আন্তঃফেরতটি লিখিনি। এরপরে আমরা সমাপনী কুলীন সঞ্চিতি বলে একটি লিখেছি, দেখো W1 লেখা আছে, অর্থাৎ সমাপনী কুলীন সঞ্চিতি আমরা আগের টিকাতে যেটা নির্ণয় করেছি এবং ছকের মধ্যে সমাপনী কুলীন সঞ্চিতির যে 1480 টাকা ব্যবহার করেছি সেটাই আমরা এখানে নেব। তাহলে আমরা কি বুঝছি, দেনাদার থেকে সমন্বয়ের অলিখিত বিক্রয়, সমন্বয়ের অনাদায়ী পাওনা এবং সমন্বয় এবং টিকার থেকে বা আগের ধাপের সমাপনী কুলীন সঞ্চিতি টাকাটি প্রয়োগ করে আমরা তার উপর সমন্বয়ে দেওয়া ওই যে 2% বাট্টার কুলীন সঞ্চিতি, বাট্টা সঞ্চিতির টাকার কথা বলা ছিল, সেই 2% বাট্টার 2%টিকে প্রয়োগ করব। তাহলে আমাদের হিসাবটি এভাবে দাঁড়ায়। এভাবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে আমরা 710 টাকা দেনাদার বাট্টা সঞ্চিতি নির্ণয় করলাম। এই 710 টাকাকে আমরা নিয়ে যাচ্ছি কোথায়, 710 টাকাকে আমরা আমাদের দেনাদার নির্ণয়ের ছকে নিয়ে যাব। দেনাদার নির্ণয়ের ছকে নিয়ে যেয়ে আমরা একটা বিয়োগফল বের করব। এই বিয়োগফলটি আমাদের চূড়ান্ত কলামে চলে যাবে, অর্থাৎ ডান পাশের কলামে 34,810 টাকা হিসেবে চলে যাবে। এটি হচ্ছে আমাদের নিট দেনাদার নির্ণয়। তাহলে আমরা মোটামুটি নিট দেনাদার নির্ণয় পর্যন্ত সব কিছুই বুঝতে পেরেছি। আমাদের মোট ধাপ 7টি অনুসরণ করতে হবে। এছাড়াও আরও অবস্থার পরিপ্রেক্ষিতে তোমরা উঁচু ক্লাসে আরও অন্যান্য অনেক ধাপের কথা শিখবে। তবে এ পর্যন্ত তোমাদের 10ম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে এইটুকু মনে রাখলে আমার মনে হয় অনেকটা সাহায্য হবে এবং তোমরা বিভিন্ন অঙ্ক সমাধানের ক্ষেত্রে এই ধাপগুলোর ব্যবহার করতে পারবে। তবে মনে রাখবে সবগুলো ধাপই সব অঙ্কে নাও দেওয়া থাকতে পারে। যেটুকু দেওয়া থাকবে তার পরবর্তী ধাপটা যদি না থাকে, তারপর সর্বশেষ 7 নম্বর ধাপ পর্যন্ত চেক করে যদি কোনো ধাপ না পাও, শেষ যে ধাপ পর্যন্ত পাবে সেটিকেই তোমরা ডান পাশের কলামে লিখে সেটাকে উত্তর হিসেবে ব্যবহার করবে। আশা করছি তোমরা নিট দেনাদার নির্ণয় সম্পর্কিত আমার এই লেসনটি ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আমি একটু অনুরোধ করব, তোমরা বারবার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখবে এবং দেখার পরে নিজেদের কাছে হাতে কলমে চেষ্টা করবে, প্রয়োগ করবে। এবং তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে যেটা দেওয়া থাকলো, তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর শেষ 3টি প্রশ্নের সমাধান তোমরা নিট দেনাদার নির্ণয় করে রাখবে। বা সম্ভব হলে, যেহেতু তোমরা করোনা ভাইরাসের কারণে স্কুলে যেতে পারছো না, তোমাদের বাসায় অনেক সময় পাচ্ছ করার জন্য, অনুশীলনীর প্রতিটি অঙ্কের উপরই সেখানে নিট দেনাদার নির্ণয় করতে বলা থাক আর না থাক, প্রতিটি অঙ্কের ক্ষেত্রেই তোমরা নিট দেনাদার নির্ণয়ের এই নিয়মটি প্রয়োগ করে নিজেদের অনুশীলন করে নিজেদেরকে একটু দক্ষ করে তুলবে। আশা করছি তোমাদের টিউটোরিয়ালটি কাজে লাগবে। তোমরা ভালো থাকবে। স্টে হোম, স্টে সেফ। ধন্যবাদ।